ভালোবাসায় মোড়ানো এক শুদ্ধতম সকাল। আকাশও বুঝি আজ ভালোবাসাময় দিনটির সাক্ষী দিচ্ছে। রাতভর বৃষ্টির পর সকালে শরতের আকাশটা মেঘমুক্ত স্বচ্ছ এক নীল আকাশে পরিণত হয়েছে। রাতে ভিজে যাওয়া মাটির সুবাস এখনও সুরভিত করছে চারিপাশ। সকালে সূর্য উঠে গেছে অনেকক্ষণ। টিকটিক করা দেয়াল ঘড়িটায় সময় এখন 8টা 45 মিনিট। পার্থ তখন পিটপিট করে চোখ খুলছে। ভালোভাবে ঘুম কেটে গেল কিছুক্ষণের মধ্যে। সামনে তাকিয়ে দেখে পুষ্প তার বুকের মাঝে গুটিসুটি হয়ে শুয়ে আছে। পার্থ দু হাতে আষ্টে পিষ্টে জড়িয়ে আছে তাকে। পুষ্পর মুখে কান্নার জরিপে বয়ে যাওয়া জলের চিহ্ন এখনও বয়ে গেছে। বুজে রাখা চোখ দেখেই ঠাউর করা যাচ্ছে চোখ ফুলে গেছে। নাকটা এখনও লাল টকটকে হয়ে আছে। সাদা ব্যান্ডেজটাও এখনও কপালেই আছে। চুলগুলো এলোমেলো হয়ে কপালে মুখে আছড়ে পড়েছে। সব কিছুর মিলমিশেলে দারুণ লাগছে তাকে দেখতে। সকাল সকাল এরকম স্নিগ্ধ মুখটা দেখে পার্থর ভেতরটা জুড়িয়ে যায়। কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, অতপর ঠোঁট বাড়িয়ে ছুঁয়ে দেয় শুভ্র ব্যান্ডেজে ঢাকা কপালটা। পার্থ কি কখনো ভেবেছিল এই মেয়েটাকে সে এতটা ভালোবাসবে? সে কি ভেবেছিল পুষ্প ছাড়া পার্থর পৃথিবী অন্ধকার হবে কখনো? সে তো চেয়েছিল পুষ্পর জীবন অন্ধকারে ভরিয়ে দেবে, অথচ সেই মেয়ে তাকেই ঘোল খাইয়ে দিল। যাক, দিয়েছে ভালোই হয়েছে। তা না হলে যে এত সুন্দর অনুভূতিগুলি মিস করে যেত। মনে মনে এইসব ভেবে নিজেই নিজের সাথে হাসে পার্থ। আবারও ঠোঁট বাড়ায় চুমু খেতে। এবার সেটা বসায় পুষ্পর গোলাপি রঙে রাঙানো পাতলা অধর ভাজে। দু চোখের পাতাতেও দুটো চুমু খায়। রাত কয়টা পর্যন্ত যে কেঁদেছে মেয়েটা সে নিজেও জানে না। বাধাও দেয়নি তাকে। পুষ্প কেঁদেছে, পার্থ হেসেছে। দারুণ মজা লেগেছে তার। এরকম ভালোবাসা দেখলেও তো সুখ। তাই পার্থ থামায়নি তাকে। পার্থর বুকে তাকে পাওয়ার খুশিতেই তো কাঁদবে, এটাতে বাধা দেওয়া যায়? সকালে মনের আশ মিটিয়ে তাকে দেখে নিল। এখন থেকে রোজ রোজ পুষ্পর এমন পুষ্পরঞ্জিত মুখখানা দেখতে পাবে, এটা ভেবেই মন উতলা হচ্ছে। পার্থর এক হাত রাখা পুষ্পর মাথার নিচে, অন্য হাত তার পিঠের নিচে। মোট কথা বুকের সাথে জাপড়ে ধরে আছে তাকে। পুষ্প মুখটা একেবারে তার বুকে ঠেকিয়ে রেখেছে। এখানে ঢুকে যেতে পারলে বোধহয় ভালো হতো। পার্থ এক হাত এনে রাখলো পুষ্পর মসৃণ গালে, আলগোছে ডাকলো তাকে। ফুল, ঘুম হয়েছে? ওয়েক আপ মাই ফ্লাওয়ার। পুষ্প ঘুমের মাঝেই নড়ে উঠল, আরও গভীরভাবে ধরে রাখলো তাকে। পার্থর ডাককে ইচ্ছে করছে না পুষ্পকে, তবুও ডাকতে হবে। সে আবারও একইভাবে নরম স্বরে ডাকলো। ফুল, এই ফুল। দুইটাকেই বান্দা উঠে গেছে, চোখ পিটপিট করে তাকাচ্ছে। পার্থ বলল, গুড মর্নিং মাই ফ্লাওয়ার। পুষ্প পার্থর দিকে তাকালো, লজ্জায় লাল হয়ে গেল সাথে সাথে। আজ প্রথমবার মনে হয় পার্থকে দেখে তার এত লজ্জা লাগছে। পার্থর দিকে তাকিয়ে থাকতে পারল না। লজ্জায় আবার মুখ গুজল তার বুকে। আচানক ছিটকে সরে এলো সেখান থেকে। মাত্রই মুখ গুজেছিল পার্থর বুকে, কিন্তু হঠাৎই ঝটকা দিয়ে দূরে সরে এলো। চোখে লজ্জা নেই, সেখানে কেমন ভয়। পার্থর ভ্রু কুঁচকে গেল। সরু দৃষ্টিতে তাকিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। কি হয়েছে? পুষ্প সন্দেহ নিয়ে বলল। আপনি কে? পার্থ ধরফড়িয়ে উঠে বসল। আমি কে মানে? আপনি কে মানে আপনি কে? পার্থ আবারও সরু দৃষ্টিতে তাকালো, বলল। আমি তোর হাজবেন্ড। আর কোন পরিচয় লাগবে? আপনি পার্থ ভাই নন। পার্থ ভাই আমার সাথে এইভাবে কথা বলে না, বলতেই পারে না। আপনি কে বলেন? পার্থ আর অবাক হলো না। যা বোঝার বুঝে নিয়েছে। পার্থর ভালো মানুষই হজম হচ্ছে না পুষ্পর। সে গাঝারা ভাবে বলল। আমাকে প্রার্থনা মনে হওয়ার কারণ? বললাম তো পার্থ ভাই এইভাবে কথা বলে না। সে তো ওত পেতে থাকে, কখন আমায় অপমান করবে, কখন আমাকে তুলে আছাড় মারতে পারবে সে নিয়ে। সে কখনোই ভালোবাসার কথা বলবে না। পার্থ উঠে দাঁড়ালো, টি শার্ট ঠিক করে চপল পায়ে হেসে এসে দাঁড়ালো পুষ্পর পাশে। সে বিছানায় বসে আছে। পার্থ বিছানায় দু হাত রেখে ঝুঁকে পড়ল তার উপর। দুটি মৃগনয়নের সন্ধি ঘটিয়ে বলে উঠল। আচ্ছা, আমি প্রার্থ নই। তো সেটা এখন কি করে বুঝলি? রাতে কেন বুঝলি না? রাতে তো চুমু খাচ্ছিলি, কাঁদছিলি, বুকের মাঝে ঘাপটি মেরে শুয়েছিলি। তখন মনে হলো না আমি প্রার্থ নই? ছি, ফুল, পরপুরুষের সাথে রাত কাটালি, আমার কথা একবারও ভাবলি না? পার্থর কণ্ঠে নাটকীয়তা। পুষ্প নাক মুখ কুঁচকে বলল। চুমু আমি খাইনি, আপনিই খেয়েছেন। আর তখন আবেগে কেঁদে ফেলেছি, এখন উপলব্ধি করছি আপনার দ্বারা ভালোবাসা সম্ভব না। চুমু তুই খাস বা আমি, বিষয়টা একই। Whether I kissed you or you kissed me, our lips still ended up together, right? পুষ্প লজ্জায় লাল হয়ে গেল। সুন্দর গাল দুটো ব্লাশ করলো লজ্জায়। পেছনে হেরে গেল খানিকটা, মাথা তুলে কোনো মতে বলল। এরকম কথাও পার্থ ভাই বলে না।
পার্থ আরেকটু ঝুঁকে পড়ল, নেশাতুর কণ্ঠে বলল, তোর প্রার্থ কে কি বলতে পারে তা এখনো তুই জানিস না, আস্তে আস্তে জেনে যাবি। পার্থ উঠে দাঁড়ালো। ফ্রেশ হতে যাওয়ার জন্য ঘুরে পা বাড়াতেই পুষ্প পিছু ডাকলো। শুনুন। পার্থ দাঁড়ায়, পেছনে ঘুরে বলে। শুনছি। পুষ্প পাশের জায়গা দেখিয়ে বলল। বসুন এখানে। পার্থ বসলো। পুষ্প রইসে বলতে শুরু করলো। আপনার হঠাৎ কি হয়েছে সত্যি করে বলবেন? আমার কেন বিশ্বাস হচ্ছে না। দেখুন, আমার মন নিয়ে খেলবেন না একদমই। অনেক কষ্টে মনটাকে শক্ত করেছিলাম আমি। আপনি সেটা আবার নরম করে দিচ্ছেন। এভাবে নরম করে একেবারে ভাঙবেন না দয়া করে। আপনার কি চাই বলুন? ডিভোর্স চাই নাকি অন্য কিছু? পার্থ হুট করে উঠে দাঁড়ায়। পুষ্পর কোমর টেনে তাকে দাঁড় করায় সামনাসামনি। নিজের সাথে মিশিয়ে দাঁড় করিয়ে চোয়াল শক্ত করে বলে। থাপ্পড় দিয়ে গালের সব কটা দাঁত ফেলে দেব আর একবার যদি এই দুটোর কথা উচ্চারণ করিস। তোর দেহ চাইলে এখন কেন প্রথম রাতেই পেয়ে যেতাম। তবুও তোর যদি এতই সন্দেহ জাগে তবে তোকে ছুবো না। তুই না বলা অবধি তোকে গভীরভাবে কখনোই ছুবো না। আর রইল ডিভোর্স, সেটার কথা ভুলে যা। এই জন্মে তোর আমার থেকে মুক্তি পাওয়া হবে না। ইহকালেও তুই আমার, পরকালেও তুই শুধু আমারই থাকবি। পুষ্পর চোখ জলে টইটুম্বুর হয়ে আছে। সে নাক টেনে বলল। এতদিন তো খুব ঘৃণা ছিল, এখন হঠাৎ প্রেম হয়ে গেল শুনলে কে বিশ্বাস করবে শুনি? পার্থর রাগ কমিয়ে এলো। এক হাত তুলে পুষ্পর মাথায় হাত বুলিয়ে দিল। কণ্ঠস্বর যথাসম্ভব মোলায়েম রেখে বলল। তুই তো বলতি ঘৃণা থেকে প্রেম জন্মায়, প্রথম দেখাতেও ভালোবাসা হয়, ভালোবাসার কোনো কারণ লাগে না। এগুলো তো তুই বলতি, ভুলে গেলি? আমাদের মাঝের লড়াইয়ে তোর জিত হয়েছে, তাহলে জিত মেনে নিতে পারছিস না কেন? পুষ্প অশ্রুমাখা চোখে তাকিয়ে আটকে আসা গলায় বলল। এত তাড়াতাড়ি জিতে যাবো ভাবিনি তো। এজন্য বোধহয় মানতে কষ্ট হচ্ছে। আপনি আমায় ভালোবাসতে পারেন, এটা আমার কাছে অভাবনীয় বিষয়। পার্থ পুষ্পর কোপল বেয়ে পড়া এক ফোঁটা জল আঙুল দিয়ে মুছে বলল। শোন ফুল, এই শেষবার বলছি, ভালোবাসি তোকে। ভালোবাসি আমার সেই ফুলকে, যেই ফুলের প্রতিটি নিঃশ্বাস নিঃশ্বাসে আমার বসবাস, যেই ফুলের সমস্ত কিছুতে শুধু আমারই অধিকার। এই লাস্ট বার বললাম, এরপর আর কখনো বলবো না ভালোবাসি। ভালোবাসা বেশি প্রকাশ করতে নেই, বুঝেছিস? পুষ্প ঠোঁট উল্টে কেটে দিল। পার্থ তার কপালে দীর্ঘ চুম্বন এঁকে দেয়। পুষ্পর মাথা নিজের বুকের সাথে মিশিয়ে রাখলো। বেলা বাজে 9টার উপরে। এখনও ঘুম থেকে ওঠেনি লাট সাহেবের বেটা অর্ণব। তার মা এসে দুবার দরজা ধাক্কিয়ে গেছে, তবুও ওঠাতে পারেনি তাকে। অর্ণবের মা অন্তরা বেগম এবার এসে দরজা ধাক্কিয়ে ডাকলেন ছেলেকে। এই অর্ণব, দরজা খোল। ওঠ বাবা, কখন থেকে ডাকছি, তোকে দিয়ে দরকার আছে তো আমার। অর্ণব। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসলো ছেলেটার। এমনিতেই রাতে সে ঘুমোতে পারে না, কিছুতেই ঘুম হয় না। তার উপর সকালেও একটু শান্তিতে ঘুমোনো যায় না। অসহায় ছেলেটা শেষমেশ মায়ের এত ডাকে উঠতেই পারল। এলোমেলো অবস্থায় চপল পায়ে দিয়ে দরজাটা খুলে দিল। অন্তরা বেগম ছেলেকে ঘুমিয়ে টলতে দেখে বললেন। রাতে ঘুম হয়নি? অর্ণব দুপাশে মাথা নাড়লে তিনি আবার বললেন। এই জন্য বলি বিয়ে কর, বিয়ে করলে সব ঠিক হবে। বিরক্তিতে মুখটা তেতো হয়ে গেল তার। মুখে চশোচক শব্দ করে বলল। আম্মু, বিয়ে কি সব কিছুর সলিউশন? সারাক্ষণ বিয়ে বিয়ে কেন করো বলো তো? যখন আমি বিয়ে করতে চেয়েছিলাম তখন বললে আমার বিয়ের বয়স হয়নি, আর এখন এত জোর করছো কেন? তো তখন তোর বয়স কত ছিল? এখন তুই বিয়ের যোগ্য, এখন বিয়ে করলে সমস্যা কি? যা, ফ্রেশ হয়ে ডাইনিংয়ে আয়, তোর বাবা কথা বলবে তোর সাথে। অর্ণব আসছে বলে মুখটা বাংলার পাঁচের মতো করে বাঁকিয়ে ভেতরে চলে গেল। বিয়ে বিয়ে প্যারা আর ভাল লাগে না তার। শান্তিতে ব্যাচেলার লাইফটা কাটাচ্ছিল, তাও কাটাতে দিচ্ছে না কেউ। কিছুক্ষণ পর সে ফ্রেশ হয়ে উপস্থিত হয় বাবার সামনে। খাবার টেবিলে বসে আছেন আনোয়ার সাহেব। অর্ণব চেয়ার টেনে বসে বলল। কি হয়েছে আব্বু, ডেকেছিলে কেন? ভদ্রলোক বললেন। বয়স তো কম হলো না, বিয়ে শাদি কি করবে না? এখন আমার বিয়ে করার কোনো ইচ্ছা নেই আব্বু। অন্তরা বেগম লেটে খাবার দিতে দিতে বললেন। এখন করবি না তো কখন করবি? বয়স হচ্ছে না আমাদের? ছেলের বউ নাতি নাতনি কি দেখবো না? তোর সব বন্ধু বিয়ে হয়ে যাচ্ছে। কার্তিক সেদিন বিয়ে করলো। পার্থর মাশাল্লাহ কি সুন্দর বউ। হৃদয়ের হবু বউটাও কি সুন্দর। এখন বাকি শুধু তুই আর রাফি। তোরা কি বিয়ে করবি না বলেই পণ করেছিস? অর্ণব বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল। আম্মু, সবসময় বিয়ে নিয়ে কেন পড়ে থাকো? বিয়ে করলে কি সব ঠিক হবে? সব ঠিক হওয়ার কি আছে? সব তো ঠিকই আছে, আমার লাইফে আনার মতোই চলছে। বিয়ে করার কোনো প্রয়োজন আছে?
অর্ণবের বাবা বললেন, অবশ্যই আছে, তুমি আমার একমাত্র সন্তান। তোমার পরেও তো এই পরিবারের কোনো উত্তরাধিকার লাগবে। বিয়ে তোমাকে করতেই হবে। অর্ণব হাল ছেড়ে দিল, দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ঠিক আছে, যা ইচ্ছা করো, তোমাদের যাকে পছন্দ হয় তাকেই গলায় ঝুলিয়ে দাও। অন্তরা বেগম বললেন, গলায় ঝুলিয়ে দেওয়ার আবার কি কথা? বিয়ে হলে বইয়ের দায়িত্ব নিবি না? বললাম তো, যা ইচ্ছা করো, এ নিয়ে আর প্রশ্ন করো না তো। যেদিন বিয়ে সেদিন জানিয়ে দিও, গিয়ে বিয়ে করে চলে আসবো, চলবে? সে রাগ করে উঠেই চলে গেল, খাবারে হাতও দিল না। তার মাতাকে কত ডাকলো তাও কাজ হলো না, বাইকের চাবি নিয়ে বেরিয়ে গেল বাড়ি ছেড়ে। সকালের খাবার খাওয়া শেষ সকলের। প্রিয়া একেবারে কলেজ ড্রেস পরে বেরিয়েছে, খাবার খেয়ে উঠে দাঁড়ালো, কলেজে যাবে এখন। অন্তুও বেরিয়েছে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে। পার্থ সোফায় বসে ফোন দেখছিল, কিছু জরুরি কাজ আছে তার। প্রিয়াকে ডেকে বলল, একা যাস না, অন্তর সাথে যা। বাড়িতে এখন গাড়ি নেই, ওভার্সিটি যাওয়ার পথে দিয়ে যাবে তোকে। প্রিয়া মুখ গোমরা করে বলল, লাগবে না ভাই, আমি একাই যেতে পারবো, রাস্তায় অনেক রিক্সা আছে। পার্থ ফোন থেকে চোখ সরিয়ে রাখলো, প্রিয়ার ওপর গম্ভীর মুখে বলল। একা যেতে বারণ করেছি আমি, অন্তু পৌঁছে দেবে। এরপর অন্তর দিকে তাকিয়ে বলল, ওকে ঠিকঠাক নামিয়ে দিয়ে তুই ভার্সিটি যাবি। টাকা আছে কাছে, নিয়ে যা আমার থেকে। অন্ত প্রিয়ার হাত ধরে বলল। লাগবে না ভাই, আছে আমার কাছে। প্রিয়াকে চল বলেই টানতে টানতে নিয়ে গেল। পুষ্প তখনই এলো ড্রয়িং রুমে, পেছন থেকে ওদের সাবধান করে বলল। সাবধানে যাস দুজন। ততক্ষণে দুজন সদর দরজা পেরিয়ে গেছে। পার্থ ফোন রেখে ডাকলো পুষ্পকে। এদিকে আয়। পুষ্প ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে। সকাল থেকে লজ্জায় মরে যাচ্ছে সে। পার্থর কাছাকাছি ঘেঁষতে পারছে না, চোখে চোখ রেখে কথা বলতে পারছে না। হুট করেই যেন সব লজ্জা ঘিরে ধরেছে তাকে। এতদিন তো এত লজ্জা লাগেনি, এখন কেন এমন লাগছে? সে গিয়ে পার্থর সামনে দাঁড়ালো। পার্থ তার পাশের জায়গা দেখিয়ে বসতে বললে পুষ্প গিয়ে বসলো তার পাশে। পার্থ তৎক্ষণাৎ মাথা ঠেকিয়ে দিল পুষ্পর কাঁধে, দুহাতে জড়িয়ে ধরল কোমর, চোখ বন্ধ করে পড়ে রইল। পুষ্প চোখ দুটো বড় বড় করে ফেলল, আশেপাশে সতর্ক নজরে দেখলো কেউ আছে কিনা। বুকের ধুকপুকুনি বেড়ে গেছে পার্থর এমন ব্যবহারে, কথাটা গলায় আটকে আসছে। তবুও মেরুদণ্ড সোজা করে রয়ে শুয়ে বলল। আপনি স্টুডিওতে যাবেন না? পার্থ অলস ভঙ্গিতে বলল। হুম। কখন? দেরি হচ্ছে না? হুম। পুষ্প চুপ হয়ে গেল, কি বলবে মাথায় আসে না, গলা শুকিয়ে আসে। রোবটের মতো শক্ত হয়ে বসে আছে পার্থ একই ভঙ্গিতে বলে উঠল। তোকে রেখে যেতে ইচ্ছে করছে না। কি জাদু করলি বলতো? পুষ্প বিষম খায়, শুকনো ঢোক গেলে অন্য কোনো রকমে বলতে যায়। আমি আবার কি করলাম? তখনই তাদের সামনে এসে দাঁড়ায় প্রান্ত। ছোট ছোট চোখ দুটো ইয়া বড় বড় করে অবাক হয়ে বলে। এই তোমরা দুজন মিলে গেছো? পার্থ চোখ খুলে তবে ওঠে না, একইভাবে থেকে বলে। তুই এখানে কেন? স্কুলে যাসনি? প্রান্ত হাসি খুশি মুখে বলল। আগে বলো তোমরা মিলে গেছো। পার্থ ভাই, তুমি ফুলাপুকে আর কষ্ট দিবে না। প্রান্ত হাসি মুখে বলল। তোর কিসের ফুল? ফুল আমার। আমি ওকে ফুল ডাকবো, ফুল বলে ডাকবো, তুই ডাকবি না। পার্থ সরু চোখে তাকিয়ে বলে। হুহ, কাল তো পুষ্প পুষ্প করছিলে, আজ কেন ফুলাপু তোমার হবে? ফুলাপু আমার আগেই থাকি। দূরে যা, ফুল আমার। প্রান্ত অ্যাটিটিউড নিয়ে বলে। পুষ্প পড়ল মহাবিপদে। দুই ভাই মিলে কি এখন ঝগড়া করবে নাম নিয়ে? ছোট বাচ্চার সামনেও কেমন নির্লজ্জ কথাবার্তা বলছে। সে পার্থকে আস্তে করে বলল। কি করছেন ছাড়ুন। প্রান্তর সামনে এগুলো কি বলছেন? বাচ্চা নাও। পার্থ মুখ তুলে পুষ্পর দিকে তাকালো, ভ্রু কুঁচকে বলল। তো আমার বউ, আমি যা ইচ্ছে করব। আপনার কি মনে হচ্ছে না আপনি আপনার লজ্জা শরম ধুয়ে খেয়ে ফেলেছেন? খেলে খেলাম, বউয়ের সামনে কিসের লজ্জা? আপনি সত্যিই নির্লজ্জ হয়ে যাচ্ছেন। ছাড়ুন এবার। পার্থ ছাড়ল না, প্রান্তর সামনে এসে পুষ্পর কানের কাছে মুখ নিয়ে ফিস ফিসিয়ে বলল। পার্থ ভাই কি সত্যি ভালো হয়ে গেছে ফুলাপু? আমি খারাপ ছিলাম কবে? এতদিন তো ছিলে শুধু শুধু আমাকে কষ্ট দিতে। ওটা ভুল হয়ে গেছে, এবার থেকে আর কষ্ট দিব না, দেখিস। এখন যাই এখান থেকে, একটু প্রেম করতে দে। ছোট ছোট কথাগুলো পার্থ শুনে ফেলল, ভ্রু উঁচিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, করো প্রেম। আমি বিয়ে করলে আমিও তোমাদের দেখিয়ে দেখিয়ে প্রেম করব। প্রান্ত যেতে যেতে বলল। পার্থ পুষ্প দুজনেই অবাক হয়ে পার্থ বলে। দেখেছিস কি বেয়াদব হয়ে গেছে? এটুকু বয়সে কি সব কথা বলে। পুষ্প নিজেকে পার্থর থেকে ছাড়িয়ে নিয়ে বলল। সব আপনার জন্য হয়েছে। কি দরকার ছিল বাচ্চাটার সামনে এমন নির্লজ্জ মার্কা কথা বলার? পার্থ আয়েশ করে বসল, চোখ টিপে দুষ্ট হেসে বলল। প্রেমে পড়লে মানুষ নির্লজ্জ হয়, ওটা ব্যাপার না।
সকালের তেজে সূর্য মাথায় করে দুজন মানুষ হেঁটে যাচ্ছে। দুজনের পায়ের গতি সমান নয়। প্রিয়া হনহনিয়ে সামনে হেঁটে যাচ্ছে, অন্তু তার পিছু পিছু হাঁটছে। রাস্তায় গাড়ি নেই বলে আর দাঁড়িয়ে থাকেনি। প্রিয়া দেমাগ দেখিয়ে একা একাই হাঁটা ধরেছে। অন্তু তার পিছনে ছুটছে। প্রিয়ার হাঁটার গতি দেখেই বোঝা যাচ্ছে সে রাগে হনহন করে হেঁটে যাচ্ছে। অন্তু দুপাশে মাথা নেড়ে ডাকলো তাকে। প্রিয়া, প্রিয়া দাঁড়া, আস্তে হাঁট। কি হয়েছে, এমন করছো কেন? সে কি আর বারণ শোনার মানুষ? সে তার মতো হেঁটে যাচ্ছে। অন্তু পেছন থেকে দৌড়ে এসে তার ব্যাগ টেনে ধরল। প্রিয়া পেছন ঘুরে দিল এক ঝাড়ি। কি হয়েছে, এমন করছো কেন? অন্তু উল্টো প্রশ্ন করল। তুই এমন করছিস কেন? এত রাগ আমার উপর? তোর কি ক্ষতি করেছি? ভালোবাসাই তো চেয়েছি। প্রিয়া দাঁত চেপে ধরল, চোখ বুজে নিজেকে শান্ত করলো, পরপর বলে উঠল। একটা কথা বলো, আমি তো এমন কিছুই করিনি যাতে তুমি আমার উপরে মন দিতে পারো। সবসময় তো ঝগড়াই করি আমরা, তোমার সব জিনিস কেড়ে নিই। তাহলে আমার মতো মেয়েকে কি করে মন দিয়ে বসলে? অন্তু বিবশ মনে বলল। তোর আমার সাথে ঝগড়া করা, আমার উপর অধিকার খাটানো, আবার সব কিছু কেড়ে নেওয়াই আমাকে ডুবিয়েছে। সব কিছু কেড়ে নেওয়ার সাথে মনটাও কেড়ে নিলি। মনের উপর কি আমাদের বশ থাকে? তোর মনও একদিন আমাতে মুছবে, দেখে নিস। তুই শুধু আমার হবি। কখনোই না। প্রিয়া মুখ ঝামটে কথাটা বলে আবার হাঁটা ধরল। অন্তু পেছন থেকে আবারও টেনে ধরল তার ব্যাগ। এবার কণ্ঠে খানিক গম্ভীরতা আনলো, চোখ মুখ গম্ভীর করে বলল। চুপচাপ দাঁড়া। সামনে থেকে একটা রিক্সা ডাকলো। রিক্সাটা তাদের সামনে আসতেই প্রিয়াকে উঠালো তাতে। নিজেও উঠে বসলো তার পাশে। রিক্সার সিট ছোট হয়, দুজনের শরীর মিশে গেল। প্রিয়া ইতস্তত বোধ করল, নড়ে চড়ে একেবারে কোনায় ঘেঁষে বসলো। অন্তু এক হাতে প্রিয়ার কাঁধ জড়িয়ে ধরে টেনে এদিকে নিয়ে এলো। সামনের রাস্তায় তাকিয়ে বলল। এত ফর্মালিটি পালন করতে হবে না। শেষে রাস্তায় মুখ থুবড়ে পড়বি। বাড়িতে মারামারি করার সময় আমার উপরে উঠেই আমাকে মারতি, তখন অনেক টাচ লাগতো। এখন এটুকু ছোঁয়া লাগলে মরে যাবি না। প্রিয়া কি যে লজ্জা পেল! এইরকম লজ্জা কখনো পেয়েছে কিনা সন্দেহ। আগের কথা আর এখনকার কথা কি এক? আগে মারামারির সময় কি এত কিছু খেয়াল করতো? অন্তকে মারতে পারলেই হতো শুধু। এখন কি আর তা করা যাবে? এখন তো সম্পর্কের মাঝে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়েছে। পরিবর্তন হয়েছে সম্পর্কের ভিত। অন্তর মনের খবর সে জানে। এখন কি আর আগের মতো ব্যবহার সাজে? প্রিয়া কিছু বলতে চেয়েও বলতে পারল না। অন্তর গম্ভীর মুখটা দেখে চুপ হয়ে গেল। ছেলেটা আজকাল একটু বেশি গম্ভীর হয়ে যাচ্ছে। কিছু বলেও কাজে লাগছে না। অন্তু আগেই তার কাঁধ থেকে হাত সরিয়ে নিয়েছে, মুখটা সামনেই রেখেছে। অমন মুখ দেখে আর কিছু বলার সাহস হলো না প্রিয়ার। সময়টা সন্ধ্যার একটু পর। পুষ্প প্রিয়ার নিজেদের রুমে বসে কথা বলছে। পুষ্পর আবার অভ্যেস আছে কিছু হলেই প্রিয়াকে শেয়ার করা। তার জীবনের এমন কোনো ঘটনা মনে হয় বাকি নেই যা প্রিয়া জানে না। শুধু পার্থর বিষয়টাতে একটু হেলাফেলা করে, পুরোপুরি কিছু বলতে চায় না। কিন্তু প্রিয়ার ক্ষেত্রে পুরোই আলাদা। সে ভুলেও বড় বোনের কাছে কিছু বলে না। কত অকাজ করে বড় বোনকে কখনো বলে না। বড় তো ভয় পায়, বড় বোন শাসন করবে বকবে, এজন্য সব বলে না। যেগুলো বলা চলে সেগুলো বলে। ওই যে হৃদয় বা অন্তু, তাদের কারো কথাই সে কাউকে বলে না। এসব কথা কি বলার মতো কোনো কথা? তবে পুষ্পর এতক্ষণে বলে ফেলেছে পার্থর বিষয়টা। পার্থ যে তাকে ভালোবাসে, ভালোবাসার কথা স্বীকার করেছে, সব কিছুই বলেছে। তবে পুরোপুরি নয়। তাদের স্বামী স্ত্রীর পার্সোনাল সব বিষয়ে তো আর বলা যায় না। যেটুকু বলা চলে সেটুকুই বলে দিয়েছে। এখন দু বোনের খুশির জোয়ার দেখে কে। খুশিতে আত্মহারা দু বোন গল্প করেই যাচ্ছে। তখনের দরজায় টোকা পড়ল পার্থর। সে একটু কেসে বলল। ভেতরে আসতে পারি? প্রিয়া ওকে দেখে ফট করে বলল। কেন নয়, আসুন দুলাভাই, ভেতরে আসুন। পার্থ ভেতরে এসে বলল। তুই আমার বউয়ের সাথে কি করছিস? পড়াশোনা নেই তোর? প্রিয়া মুখ বাঁকিয়ে বলল। শুনুন, সে আপনার বউ হওয়ার আগে আমার বোন হয়। আমি আমার বোনের ঘরে থাকবো না তো কোথায় থাকবো? নিজের ঘরে থাকবি। পুষ্পর দিকে তাকিয়ে আবার বলল। তোদের জন্য সারপ্রাইজ আছে। পুষ্প ভ্রু গুটিয়ে বলল। কি সারপ্রাইজ? তখনই ভেতরে প্রবেশ করল রবি। পড়ুয়ার হাতে ব্যাগ, তার ভেতরে এলাচি গুটিসুটি হয়ে শুয়ে আছে। পুষ্প প্রিয়া দুজনেই লাফিয়ে উঠল। প্রিয়া আগে গিয়ে ব্যাগ থেকে বের করলো তাকে। রবি খালি ব্যাগটা পাশে রেখে চলে গেল। পুষ্প পার্থকে বলল। আপনি এনেছেন? আমি তো আনতে বলিনি। পার্থ হাত দুটো গুটিয়ে বুকের উপর ভাঁজ করে বলল। তোর কি পছন্দ সেটা আমার ভালো করেই জানা আছে। তোর বলার আগেই হাজির করব তোর কাছে। প্রিয়া ঠেস মেরে বলল। বাবা,
ভাই তো দেখছি প্রেমে পড়ে একেবারে মাখন হয়ে গেছে। তুমি কি জাদু করলে গো বাবু? পুষ্প কিছু বলল না, হেসে এলাচিকে কোলে তুলে নিল। বিড়ালটাকে আদর করে বলল, এলাচি আমার বাবু, মিস করেছো আমায়? বাচ্চা, আমি তোমায় রেখে এসেছিলাম, এবার থেকে আর রাখবো না। তুমি আমার কাছেই থাকবে। লাভ ইউ বাচ্চা। পার্থ চোখ মুখ কুঁচকে ফেলল। কেন যেন হিংসে হচ্ছে বিড়ালটার উপর। বিড়ালের দিকে চোখ বাঁকিয়ে তাকালো। বিড়ালকে কে লাভ ইউ বলে? এটা তো স্বামীকে বলার জিনিস। সে কপাল কুঁচকিয়ে বলল। ওটা বিড়ালকে কেন বলছিস? পুষ্প বুঝল না, বলল। কোনটা? লাভ ইউ তুই বিড়ালকে কেন বলছিস? ওই শব্দের ওপর আমার অধিকার। পুষ্প লাজুক হাসে। পার্থ যেন ওকে লজ্জায় ফেলতে পারলেই খুশি। প্রিয়া চোখ দুটো বড় বড় করে বলে, প্রার্থ ভাই, তুমি সেই প্রার্থ ভাই তো? তোমাকে তো আমি চিনতেই পারছি না। পার্থ চোখ পাকিয়ে বলল, তোকে চিনতে হবে না। তুই এলাচিকে নিয়ে যা এখান থেকে। বিড়াল নিয়ে আমার সামনে থাকবি না বেশি। পুষ্পর দিকে তাকিয়ে আবার বলল, এটাকে দিয়ে দে প্রিয়র কাছে। রাতে আমাদের ঘরে থাকবে না ও। তোর জন্য এনেছি শুধু, কিন্তু আমার সামনে বেশি রাখবি না। তোর কোলেও বেশি রাখবি না। পুষ্প সরু চোখে তাকিয়ে বলে, আমার এলাচিকে নিয়েও আপনার জ্বলছে? তো জ্বলবে না? একটা বিড়াল আমার বইয়ের কোলে চড়ে নাচবে সারাদিন, আমি তাই মেনে নেবো নাকি? পুষ্পর যে কি করতে ইচ্ছে করছে এখন। পার্থ সত্যি নির্লজ্জ হয়ে গেছে। মুখের ভেতর সব সময় বাজে কথা লেগেই থাকে। সে চোখ পাকিয়ে বলল, ঠিক আছে, এত জ্বলতে হবে না। আপনি যান, ফ্রেশ হয়ে আসুন, ওকে প্রিয়াই নিয়ে যাবে। ব্যাচেলার লাইফ মানে পাশের লালবাতি জ্বলে গেছে অরবের। দুদিন পর তার নামের পাশে বিয়ের সবুজ বাতি জল করবে। কিন্তু সবুজ বাতিটা তার খুব একটা পছন্দ হচ্ছে না। মাত্র 3 দিন আগে তার বাবা মা বিয়ের জন্য জোর করায় সে রাগের বশে বলে ফেলেছিল, তোমরা যাকে পছন্দ করো গলায় ঝুলিয়ে দাও। তার বাবা সত্যি সত্যি গলায় ঝুলানোর জন্য তার বউ খুঁজে ফেলেছে। অর্ণব ভেবে পায় না মাত্র 3 দিনের মধ্যে কি করে বউ খোঁজা হলো, যাকে এত পছন্দ হলো তার বাবা মায়ের। তবে তলের কলকবজা যে অন্য কেউ একজন নাড়ছে সেটা ঠিকই বুঝতে পারছে অর্ণব, কিন্তু কিছু বলতে পারছে না। আজ মেয়ের দেখতে যাবে তারা। তার বাবার করা আদেশ, মেয়ের দেখতে যেতেই হবে তাকে। মেয়ের বাবাকে কথা দিয়েছে তারা যাবে। সাথে অর্ণবের 2 বিয়েটা বন্ধু পার্থ আর কার্তিকও যাবে। সাথে কার্তিকের নতুন বউ সুস্মিতাও থাকবে। এতে করে সে আরও নিশ্চিত হয়েছে যে এসবের কলকাঠি কে নাড়ছে। 3 দিনে বউ কী করে জোগাড় হয়েছে। পার্থ যে বলেছিল 1 মাসের মধ্যে বিয়ে দেবে, শালা সেটাই করতে চাচ্ছে। অগত্যা কোনো উপায় না পেয়ে তাকে তৈরি হতে হচ্ছে মেয়ে দেখতে যাওয়ার জন্য। মেয়ে দেখলেই কি বিয়ে তো আর হচ্ছে না। অর্ণব বিয়ে করবেও না। নিজের কাজে নিজে পণ করেছে। ওর বন্ধু আর বাবা মায়ের পছন্দে সে বিয়ে করবে না। অর্ণবকে পাঞ্জাবি পরতে বলা হয়েছে, অথচ সে সাধারণ একটা শার্ট প্যান্ট পরে রেডি হয়ে নিয়েছে। তার মা তার জন্য যে পাঞ্জাবি রেখে গেছে বিছানায় সেটা সেভাবেই রয়েছে। সূর্য তখন মাথার ঠিক উপরে। নিজেদের সর্বোচ্চ টেস্ট ঢেলে দিয়েছে নিঃস্বর্গে। দুপুরে হয়তো 12টা বাজে। অর্ণবের বড় গাড়ি এসে পৌঁছালো ধানমন্ডিতে। যে মেয়ে দেখতে এসেছে সে মেয়ের বাড়ি ধানমন্ডিতেই। তাদের গাড়ি মেয়ের বাড়ির সামনে আসতেই দেখা মিলল পার্থ আর কার্তিকের। দুজন হ্যান্ডসাম ছেলে গেটের সামনে দাঁড়িয়ে আছে। পার্থর পরনের সাদা শার্ট, সামনের 2টো বোতাম খোলা, হাতাটা কোনোই পর্যন্ত ফোল্ড করা, চোখে আবার রোদ চশমাও দিয়ে রেখেছে। কার্তিকও একই স্টাইলে এসেছে। আশ্চর্যজনক ব্যাপার, অর্ণব ঠিক একই সাজে উপস্থিত হয়েছে। আকাশি রঙের শার্ট, কালো প্যান্ট, সাথে কালো সানগ্লাস। এখানে যে বরকে কেউ ধরতেও পারবে না। অর্ণব গাড়ি থেকে নেমে ওদের কাছে গেল। বাকি অর্ণবের মা বাবা আর কাকা ভেতরে চলে গেছে। কার্তিক মিটিমিটি হাসছে অর্ণবকে দেখে। পার্থ ভাবলেশীন দাঁড়িয়ে। অর্ণব ওদের কাছে গিয়ে পার্থর মেধহীন পেটে খোঁচা দিল। পরপর রাগের বহিঃপ্রকাশ ঘটিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, শালা, আমি জানতাম এগুলো তুই করেছিস। কেন করেছিস এগুলো ভাই? ক্ষমা দে আমারে। আর কোনোদিন প্রিন্সেসের দিকে তাকাবো না। তাও বিয়ে নামক বাঁশ গলায় ঝুলাই দিস না দোস্ত, প্লিজ। পার্থ ঠোঁটে হাসির রেখা দেখা গেল। এক হাতে অর্ণবের কাঁধ জড়িয়ে ধরল। চশমাটা খুলে শার্টে ঝুলিয়ে দুষ্টু হেসে বলল, কে বললো বিয়ে বাস হয়? এই কার্তিক, তুই তো বিয়ে করলি, তোর কাছে বাস মনে হয়েছে? কার্তিক দুপাশে মাথা নেড়ে বলল, কখনোই না। উল্টো উল্টো বিয়ে করার পর প্রেমের থেকেও বেশি ফ্যাসিলিটি পাচ্ছি। বিয়েকে যে বাস বলে সে একটা কাপুরুষ। বিয়েকে যে বাস বলে সে তো একটা কাপুরুষ। পুরুষ হ অর্ণব, আমাদের মতো সুপুরুষ হ। আর সুপুরুষ হতে গেলে তোকে বিয়ে করতেই হবে।
কার্তিকের কথায় কার্তিক মজা পেলেও মজা পেল না অর্ণব। তার কাছে এগুলো সাজা মনে হচ্ছে। অর্ণবের হুতুম প্যাঁচার মতো মুখটা দেখে পার্থ আবার বলল, শোন, বিয়ে হচ্ছে অমৃত। আমাকেই দেখ, আমার বিয়ে নিয়ে আমার কত অভিযোগ ছিল, অথচ আজ সেই বিয়ের জন্য আল্লাহর কাছে বারবার শুক্রিয়া জ্ঞাপন করি। ফুলের সাথে বিয়ে না হলে এত সুন্দর অনুভূতিগুলো টের পেতাম কি করে বল? তোর জন্য আল্লাহ কাউকে না কাউকে ঠিক করে রেখেছে, তার সাথে একদিন না একদিন বিয়ে হবে। ওই একদিনটা এখনই হোক। অর্ণব দীর্ঘশ্বাস ফেলে। পার্থ যে একবার পিছু লেগেছে আর ছাড়বে না, যা করতে চেয়েছে তাই করবে। কিন্তু আজকাল পার্থর বেশ পরিবর্তন লক্ষ্য করেছে সে। কেমন হাস্যোজ্জ্বল হয়ে কথা বলে, আর আগের মতো অল্প কথাও বলে না, আগের থেকে একটু বেশি কথা বলে। গাম্ভীর্যতা আছে, তবে আগের মতো অতটা নেই। একটা নারী একটা ছেলের জীবন কতটা বদলাতে পারে। ভালোবাসা মানুষকে পরিবর্তন করতে সময় নেয় না। ভালোবেসেছেও তো জীবন বদলে গেছে, জীবনের রং বদলে গেছে, স্বাদ বদলে গেছে, নজরানা বদলে গেছে। অর্ণব তবে ভুল করেনি। পার্থকে পুষ্পর করে দিয়ে সে ভুল করেনি। সে জানতো পার্থ একবার মন দিলেই সব ঠিক হয়ে যাবে। হলো তাই। এবার সামনের পথ চলায় ওরা সুখে থাকতে পারলেও অর্ণবের শান্তি একটু অন্যরকম শান্তি, যেটা বোঝার ক্ষমতা অর্ণবের ছাড়া আর কারো নেই। অর্ণবকে ভাবনায় বোধ হয়ে থাকতে দেখে কার্তিক খোঁচা দিল, বলল, কি ভাবছিস? ভেতরে চল। তোর হবু বউ দেখবি না? বউ কিন্তু তোর আমরা পছন্দ করে দিয়েছি। আমাদের পছন্দ তোর 100 পছন্দ হবে। ভাবি আমাদের জোস। কার্তিক ওর গলা জড়িয়ে টানতে টানতে ভেতরে নিয়ে গেল। পার্থ ডিমনষ্ট চেপে ধরে তাকিয়ে রইল। ওদের যাওয়ার পথে তাকিয়ে থেকে হুট করে নিঃশব্দে হেসে দিল। অর্ণবরা আসার কিছুক্ষণ পর সুস্মিতা আর মেয়ের বড় বোন সুহাইমা নিয়ে এলো মেয়েকে। পাত্রীকে দেখেই অর্ণবের চোখ চড়ক গাছে উঠে গেছে। হা হয়ে তাকিয়ে আছে মেয়ের দিকে। মেয়েটাও বোধহয় একই রকম বিস্ময়ে রয়েছে, কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। অর্ণব তাকিয়ে তাকিয়ে ভাবছে, এ তো সেই মেয়েই যার সাথে অর্ণবের ধাক্কা লেগেছিল কার্তিকের বিয়েতে। অর্ণবের স্পষ্ট মনে আছে। তার মানে তার বাবা মা কি একটু বেশি ভেবে নিয়েছে, নাকি সব তার ইস্ত্রি পাকা বন্ধুদের কারসাজি? অর্ণব গরম চোখে তাকালো পার্থ আর কার্তিকের দিকে। কার্তিক ইভ্রু উঁচু করে বোঝালো, কি পছন্দ হয়েছে তো? পছন্দ? মেয়েকে দেখে তার মাথার প্রতিটা নিউরন দপদপ করছে রাগে। যেখানে আবার পছন্দ আসে কোথা থেকে? অর্ণব চোখ দিয়েই ওদের গিলে খাচ্ছে যেন। পার্থ ভাবলেশীন তাকিয়ে তার ঠোঁটের কোণে লেগে থাকা অদ্ভুত হাসি অর্ণবের দৃষ্টিগোচর হলো না। তার মধ্যেই অর্ণবের মা ডাকলো মেয়েকে। স্নেহা মা, কেমন আছো? এইদিকে এসে বসো। আমাকে মনে আছে তো? কার্তিকের বিয়ের সময় যে তোমার সাথে পরিচয় হলো। তোমাকে আমার তখন থেকেই পছন্দ। স্নেহা মেয়েটা লজ্জা পেল, কুশল বিনিময় করল সবার সাথে। সুস্মিতা ওকে নিয়ে বসিয়ে দিল সোফায়। অর্ণবের মা আবার তাকে শুধিয়ে বলল, কেমন আছো? আমাকে মনে আছে নিশ্চয়। মেয়েটা রিনিনে গলায় বলল, জি আন্টি, মনে আছে। যাক, আমি ভাবলাম ভুলে গেছো বুঝি। অর্ণবের বাবা আনোয়ার সাহেব স্নেহার বাবাকে উদ্দেশ্য করে বললেন, বিআই সাহেব, আগেই বলে দেই আপনাদের মেয়েকে আমাদের সবার পছন্দ হয়েছে। আমরা চাইছিলাম আপনার মেয়েকে খুব শীঘ্রই আমাদের ঘরে তুলতে। স্নেহার বাবা অসুস্থ মানুষ, হার্টের পেশেন্ট। তিনি অলরেডি 2বার অ্যাটাক করে ফেলেছে। কতদিন বাঁচবে সে নিজেও জানে না। বড় মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন। মোহ ছোট মেয়ে, তাকে ভালো একটা ঘরে দিতে পারলেই তার শান্তি। রুগ্ন অসুস্থ লোকটা বললেন, মেয়ে পছন্দ হলে অবশ্যই নিবেন ভাই সাহেব। আমি অসুস্থ মানুষ, আর কদিনই বা বাঁচব। মেয়েটাকে সুখে রেখে যেতে পারলেই আমি সুখী। তবে তার উপর আমি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিব না, সে যা চাইবে তাই হবে। এরপরের কথাটা বলল পার্থ। বড়দের মতো করে সাফাই গাইল বন্ধুর। অবশ্যই আঙ্কেল, জীবন আপনার মেয়ের, সেই সিদ্ধান্ত নিক। তবে তবে বলে দেই, আমার বন্ধুর মতো খাঁটি মানুষ আজকাল খুব সহজে পাওয়া যায় না, যে অন্যের জন্য নিজে ত্যাগ স্বীকার করে। সে নিজের জন্য অনেক কিছুই করতে পারে। আপনার মেয়ে কখনোই অসুখী হবে না তার সাথে। আপনারা খোঁজ করুন এবং ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন। ছেলের বন্ধুর এমন কথায় বুক ফুলে উঠল অর্ণবের বাবার। কিন্তু বুক ফোলাতে পারল না অর্ণব। বন্ধু যে কেন তার এত প্রশংসা করছে সে কি জানে না? অবশ্যই জানে। সব হচ্ছে তাড়াতাড়ি বিয়ে দেওয়ার ধান্দা। এমনিতেও পার্থ তার অনেক প্রশংসাই করে, কিন্তু আজকেরটা অতি রঞ্জিত হয়ে গেল না? আজ প্রশংসা না করলে কি হয় না? অর্ণব চোখ তুলে তাকালো স্নেহার দিকে। স্নেহা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। দুজনের চোখাচোখিতে অপ্রস্তুত হয়ে পড়ে দুজনেই। অর্ণব মাথা নুইয়ে ভাবে, শেষ, এইবার সব শেষ।
মেয়ে যেভাবে তাকিয়ে আছে তাতে মনে হচ্ছে সে বিয়েতে রাজি। কি যে হবে কে জানে। বিয়ে নিয়ে টুকটাক কথা চলল অনেকক্ষণ। সেখানে নীরব দর্শক হয়ে রইল অর্ণব। 3 দিনে কি করে মেঘ খুঁজলো এবার অর্ণব বুঝতে পারছে। মেয়েটা কার্তিকের বিয়েতে এসেছিল সুস্মিতার বান্ধবী সুহাইমার বোন হয় স্নেহা। বোনের জোরেই বিয়ে বাড়িতে যাওয়া। সেখানে অর্ণবের সাথে ধাক্কা লেগে দেখা হয় অর্ণবের মায়ের সাথে।